সীমান্তে পাখির মতন মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে। আজকে দেখেন শেখ হাসিনা ছাড়া ভারত কিচ্ছু বোঝে না। সুতরাং যারা আমাদের মূল শত্রু তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম প্রতিরোধ শুরু করতে হবে, লড়াই শুরু করতে হবে। সীমান্তে যদি আর কাউকে হত্যা করা হয়, এই ঢাকা শহর থেকে বিএনপির নেতৃত্বে, গণ অধিকার পরিষদের নেতৃত্বে, গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে যারা ভোট বর্জন করেছে তাদের নেতৃত্বে এই পল্টন থেকে লড়াই শুরু করতে হবে। ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে হবে। এর বিকল্প কোনো কিছু আছে বন্ধুগণ? আজকে ইন্ডিয়া আউট যে ক্যাম্পেইন শুরু হয়েছে, গণ অধিকার পরিষদ কোনো ভয় করে না, কোনো পরোয়া করে না। এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আমি প্রবাসী ভাইদের প্রতি আহ্বান জানাবো, বিশ্বে প্রায় 2 কোটি প্রবাসী রয়েছে। তাদের পরিবার যদি আপনি ধরেন, সব মিলে এই প্রবাসী ভাইদের সংখ্যা 6 কোটি হবে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকে এই ভারতীয় পণ্য, সব থেকে বড় পণ্য আওয়ামী লীগকে বর্জন করেন। আপনারা ভারতীয় যে পণ্যগুলো বাংলাদেশে বিক্রি হয় এগুলো আপনারা নিজেরা কিনবেন না, এবং একই সাথে আপনাদের পরিবারের প্রতি আহ্বান জানাবেন তারাও যাতে না কেনে। আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, সুতরাং প্রবাসী ভাইদের প্রতি এই আহ্বান রাখবো। এবং একই সাথে আজকে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চাকা যে আজকে চালিয়ে যাচ্ছে, চালিত রেখেছে, আজকে বাংলাদেশের অর্থনীতি জীবিত অবস্থায় রয়েছে। আপনারা একটু চিন্তা করবেন যে রেমিটেন্স পাঠাচ্ছেন, এই রেমিটেন্স আজকে লুটপাট করে তারা আবার বিদেশে অর্থ পাচার করছে। এই রেমিটেন্স লুটপাট করে এসালম এবং দরবেশ বাবারা তারা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। আপনাদের কোনো কল্যাণ হচ্ছে না। আজকে প্রবাসী অধিকার পরিষদ আপনাদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশে প্রবাসী ডেস্ক রয়েছে, যেটি পল্টনে যার কার্যালয়। প্রবাসী ডেস্কের মাধ্যমে প্রবাসীদেরকে সেবা দেওয়া হয়। আজকে তারা দাবি করছে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। আমার প্রবাসী ভাইয়েরা বলেন আর আমরা বলেন, আমরা কেউ ভোট দিতে পারি বন্ধুগণ? আমরা কেউ ভোট দিতে পারি নাই। আমার বয়স এখন 32 বছর, এখনো পর্যন্ত ভোট কেন্দ্রে যেতে পারি নাই। ভোট দেওয়ার তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এখানে যারা আছেন আমরা কেউই ভোট দিতে পারি না। আজকে প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা সোচ্চার হন, আপনারা প্রতিবাদী হন। আজকে আমরা বাংলাদেশ থেকে আপনাদের প্রতি সংহতি জানাচ্ছি। আপনারা যে দাবি জানিয়েছেন যে প্রবাসীদের লাশ বিনা খরচে বাংলাদেশে আনতে হবে, প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে, এটি অত্যন্ত যৌক্তিক দাবি। এই দাবির প্রতি আমরা বাংলাদেশ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সংহতি জানাচ্ছি। প্রবাসী ভাইরা যখন তারা বাংলাদেশে আসেন, বাংলাদেশে ফেরেন বিমানে করে, বিমান থেকে নামার পরে একটি আতঙ্কের মধ্যে থাকেন যে তাদের ব্যাগেজ নিয়ে তারা বাড়ি ফিরতে পারবে কিনা। এই আতঙ্কের মধ্যে প্রবাসীরা এখানে যারা আছেন আপনারা থাকেন না ভাইরা, একটা আতঙ্কের মধ্যে থাকেন। এই যে আমাদের একজন মুরব্বী প্রায় 30 বছর সৌদি আরবে ছিলেন, উনি 27 বছর উনি পৃথিবীর বিভিন্ন দেশে উনি কর্মরত ছিলেন, কাজ করেছেন। এরপরে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণে তিনি এখন কাজ করেন যুগ্ম আহ্বায়ক হিসেবে। এরকম অসংখ্য প্রবাসীরা গণ অধিকার পরিষদে কাজ করছে। আমাদের প্রবাসী অধিকার পরিষদের প্রায় 50টি দেশে আমাদের কমিটি রয়েছে। আমরা গণ অধিকার পরিষদের তত্ত্বাবধানে প্রবাসী অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য 2 কোটি প্রবাসীর অধিকার রক্ষার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা এর আগে বিভিন্ন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছি, স্মারকলিপি দিয়েছি। ঝড় বৃষ্টিতে ভিজে আমরা প্রবাসীদের অধিকারের প্রতি সম্মান রেখে আমাদের জায়গা থেকে আমরা করণীয় ঠিক করে যাচ্ছি। আমি আমার বক্তব্য বাড়াবো না, এরপরে সভাপতি বক্তব্য রাখবেন, সভাপতি আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি। তো তার আগে একটি কথা বলতে চাই। আজকে দেখেন ইসরায়েলের যে বর্বরতা, ইসরায়েল যেভাবে বর্বরভাবে আজকে নিরীহ ফিলিস্তিনিদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে, আজকে আমরা কিন্তু অনেকে প্রতিবাদ করতে পারছি না। আমরা মনে করছি যে আমরা প্রতিবাদ করলে হয়তো আমেরিকা ইউরোপ নাখোশ হবে, কিন্তু আমাদের ইমানি দায়িত্ব থেকে এই প্রতিবাদে আমাদের সামিল হতে হবে। রাজনৈতিক দলগুলোকে এই প্রতিবাদ করতে হবে। আজকে ফিলিস্তিনের নাগরিকরা যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, ঠিক একইভাবে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা শেখ হাসিনার দ্বারা, এই মাফিয়াতন্ত্রের দ্বারা
আজকের বাংলাদেশে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। সুতরাং এই নিপীড়ন থেকে আমরা যদি নিজেদেরকে রক্ষা করতে চাই, আমরা যদি দেশ এবং জাতিকে রক্ষা করতে চাই, তাহলে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে গণঅভ্যুত্থান সৃষ্টির কোনো বিকল্প নাই। শ্রীলঙ্কায় যেভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে ওই রাজাপক্ষ পরিবারের পতন হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশে গণঅভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে এই যে আওয়ামী তন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছে, এই আওয়ামী তন্ত্রের পতন নিশ্চিত করতে হবে। দেশের জনগণের প্রতি, ছাত্র এবং যুবক ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আর কত ভয়ে ঘরের মধ্যে আপনারা লুকিয়ে থাকবেন? আপনারা আসুন, রাজপথে নামুন, প্রতিবাদ করুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সেখানে সাংবাদিকদেরকে ঘুষ দেওয়া হয়েছে ন্যাশনাল ব্যাংক সম্পর্কে ভালো লেখার জন্য। কত টাকা করে? 5,000 টাকা। আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে তারা সেই ঘুষ গ্রহণ করেন নাই। জাতির সামনে তারা ন্যাশনাল ব্যাংকের যে মুখোশ এবং বর্তমানে যাদের হাতে দায়িত্ব গিয়েছে সেই এসালম গ্রুপের যে কারচুপি, জাতির সাথে প্রতারণা, প্রহসন, সেটি সাংবাদিক ভাইরা জাতির সামনে উত্থাপন করেছে। আজকে এসালম গ্রুপের যে চেহারা, মুখোশ, সেটি আমাদের কাছে স্পষ্ট। এসালম গ্রুপ কার পকেট হয়ে কাজ করে? আমরা শুনি যে ছোট আপা, বড় আপার পকেট হয়ে তারা কাজ করে। যেমনি ভাবে মোদির পকেট হয়ে আদানি গ্রুপ কাজ করে, তেমনি ভাবে এসালম গ্রুপ আমাদের বড় আপা এবং ছোট আপার পকেট হয়ে কাজ করে। কে বড় আপা, কে ছোট আপা আপনারা জানেন না? সবাই জানেন। আমাদের হাসু আপার পকেট হয়ে এসালম গ্রুপ কাজ করে। এই বিষয়গুলো আমরা গুঞ্জন শুনে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিশ্লেষক, অনেক সংবাদ প্রকাশিত হয়ে থাকে। এই যে ন্যাশনাল ব্যাংক, এই ব্যাংক যে দেউলিয়া হয়ে গেল, কি কারণ? কারণ এই ব্যাংক থেকে সালমান এফ রহমানের মতন দরবেশ বাবা যারা শেয়ার বাজার ধ্বংস করেছে, এই শেয়ার বাজার ধ্বংসের নায়কেরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, ঋণ পরিশোধ করে না। আমরা জানি ওই সেই শিকদার পরিবার এক্সিম ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য একজন ব্যাংক কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়েছিল। এরপরে কি হলো? বিমানে করে পালিয়ে গেল, দেশে আসলো, আবার জামিন পেয়ে গেল। কাকতালীয় বিচার আছে বাংলাদেশে। আমরা দেখেছি বসুন্ধরা কোম্পানির এমডি আনভির সাহেব, তিনি একটি হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত, ধর্ষণ মামলার আসামি। কোর্টের বারান্দায় যেতে হয়েছে বন্ধুগণ? যাওয়া লাগে নাই, ন্যূনতম জামিন নেওয়া লাগে নাই। পিবিআই তদন্ত রিপোর্ট দিয়েছে তিনি কোনো ধর্ষণ করেন নাই, তিনি নির্দোষ। সবকিছুর মূলে টাকা। টাকা দিয়ে আজকে বিচার ব্যবস্থা কিনে ফেলছে তারা। তাদেরকে কোর্টের বারান্দায় যেতে হচ্ছে না। অথচ সকালবেলা আমি কোর্টে হাজিরা দিয়ে তারপরে বিকালে এখানে প্রোগ্রামে এসেছি। আমাদের সভাপতি নুরুল হক নূর, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কারণ কি? কারণ আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই। এখানে যে সকল সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাক্ষী। গণ অধিকার পরিষদ কিভাবে রাজপথে এই পল্টন এরিয়ায় সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে ছিলেন আমাদের সাথে। সাংবাদিক ভাইয়েরাও আমাদের ছোট্ট ছোট্ট মিছিল, জাতিকে জাগ্রত করার জন্য, মানুষ যাতে উদ্বুদ্ধ হয়, আমাদের মিছিলের স্লোগান শুনে তারা যাতে রাজপথে নেমে আসে, আপনারাও আমাদের সাথে চেষ্টা চালিয়ে গিয়েছেন। এখানে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল ভাই রয়েছেন। আমরা ছোট দলগুলো এই পল্টন এরিয়াতে আমরা সবসময় গুঞ্জন সৃষ্টি করেছিলাম, স্লোগানে স্লোগানে পল্টন এরিয়া আমরা প্রকম্পিত করেছিলাম। আমরা ভোট বর্জন করেছি। জাতীয় নির্বাচনে সাধারণ জনগণ আমাদের 63টি রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যায় নাই। মাত্র 5% ভোট পড়েছিল এবং সেই 5% ভোটে আজকে আমাদের দামি প্রধানমন্ত্রী, আমাদের দামি সরকার ব্যবস্থা আবারও নবায়ন হয়েছে। এখন চলছে উপজেলা নির্বাচন, প্রায় শতাধিক উপজেলায় নির্বাচন চলছে। আজকে একটু আগে দেখলাম যে নির্বাচন কমিশনে যিনি সচিব রয়েছেন, তার সাথে আমি একবার দেখা করতে গিয়েছিলাম, মানে একটি স্মারকলিপি নিয়ে।
আমাদের দলকে তিনি নিবন্ধন দেননি। তা আমি তার কাছে গেলাম, তিনি বললেন এই ফর্মালিটি সেই ফর্মালিটি, অমকের কাছে তমকের কাছে যাও। তিনি আমাদের দলের নিবন্ধন দেননি, কারণ DGFI বলেছে যে এদেরকে নিবন্ধন দেওয়া যাবে না, এরা নির্বাচনে যাবে না। আমাদেরকে নিবন্ধন তিনি দেননি। একটু আগে বলেছে যে এই উপজেলা নির্বাচনে 12টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে, 15 থেকে 20%। দেখেন যে আগেই তারা বলে দিচ্ছে যে 15 থেকে 20% ভোট কাস্টিং হয়েছে, অথচ আমাদের গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলার সভাপতি, তিনি একটি কলেজের শিক্ষক, তিনি আজকে ভোট কেন্দ্রে দায়িত্বে রয়েছেন। তিনি আমাকে কয়েকটি ছবি পাঠালেন, এমনকি আমার নিজের গ্রামে ভোটার নাই, ভোটার শূন্য। কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে কুত্তা বিড়াল ঘোরাঘুরি করছে। জাতীয় নির্বাচনে আমরা যে চিত্র দেখেছিলাম, ভেড়ার পাল ভোট কেন্দ্রে ঘোরাঘুরি করছে। আজকে দেখেন সাধারণ জনগণ তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই যে সংক্ষুব্ধ জনগণ, তাদেরকে সাথে নিয়ে যে গণ অভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে এই মাফিয়াতন্ত্রের পতন ঘটানো দরকার, সেটি আমরা পারছি না, আমরা ব্যর্থ হচ্ছি। এর দায় অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দকে নিতে হবে। সাধারণ জনগণের মধ্যে সেই ধরনের উদ্দীপনা রয়েছে, সরকারের প্রতি তারা সংক্ষুব্ধ, যে কারণে আজকে তারা ভোটের বাক্সে লাথি মেরেছে, ভোটকে তারা বর্জন করেছে। আমেরিকা, ইউরোপ, আমরা এখনো মনে করছি যে তারা আমাদেরকে সহযোগিতা করবে, তারা আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা এগিয়ে আসবে। কিন্তু বন্ধুগণ, আমার মনে হয় যে সকলে আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা 15 বছর ধরে ভারতের বিরুদ্ধে বলি নাই, আগ্রাসনের বিরুদ্ধে বলি নাই, কিন্তু ভারত কি করলো? ভারত আওয়ামী লীগের বাইরে আমাদেরকে পছন্দ করে না। সুতরাং আজকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে যে প্রতিবাদ শুরু হয়েছে, আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে যে প্রতিবাদ শুরু হয়েছে, এই প্রতিবাদ বাংলাদেশের সবথেকে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুরু হতে হবে। আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার বিকল্প আমাদের নাই। এখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান স্যার রয়েছেন, তার প্রতি আমার আহ্বান থাকবে যে আজকের বাংলাদেশের জনগণ ভারতের প্রতি সংক্ষুব্ধ, যে কারণে ভারতীয় পণ্য বর্জন বাংলাদেশে চলছে। আমি দোকানে গিয়ে দেখি যে দোকানদারেরা তারা ভারতীয় পণ্য এখন আর রাখছে না। তারা বলেন যে আমাদের বেশি মুনাফা দরকার নাই, তারা ভারতীয় পণ্য রাখছে না। আমরা বাংলাদেশের প্রায় 95% জনগণ আমরা ভারতীয় পণ্য বর্জন করেছি। এটি ভারতের প্রতি আমাদের রাগ ক্ষোভের জায়গা থেকে না, আমরা এটি করছি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে। কারণ ভারত আজকে বাংলাদেশের গণতন্ত্রকে পুরোপুরি হত্যা করেছে। আজকে